আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রায় ও মার্টিন মাধ্যমিক 2026-এর সেট 3, যেটা পাতা নম্বর আছে 551। এটা আছে মডেল কোশ্চেন পেপার 3। এর আগে আমাদের মডেল সেট 1 এর সেট 2 হয়ে গেছে আমাদের, ঠিক আছে। যারা প্রথম এসছো তারা অবশ্যই সেট 1 সেট 2 দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। 1 দাগে 2 দাগে 3 4 দাগের আমাদের অঙ্ক করানো আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা সেট 3 এর 1 দাগের থেকে শুরু করি। 1 দাগের কি বলেছে? বলেছে এ এর মূলধন বি এর মূলধনের 2 পূর্ণ 1 এর 2 গুণ হলে বি ও এ এর লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে? ভালো করে বুঝে নাও। বলছে এ এর মূলধন বি এর মূলধনের 2 পূর্ণ 1 এর 2 গুণ হলে বি ও এ এর লভ্যাংশের বন্টনের অনুপাত কত হবে? তাহলে এটা বড় বি এর থেকে, তাহলে বি এর মূলধন ধরে নিচ্ছি। বি এর মূলধন, বি এর মূলধন যদি আমি x ধরি, তাহলে এ এর মূলধন কত হবে? বি এর মূলধনের কত বলে দিয়েছে? 2 পূর্ণ 1 এর 2 গুণ। এটাকে ভেঙে নি, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, 5/2, তাহলে x গুণ করলে কত হবে? 5x/2 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে। এবার তোমাদের বলে দিয়েছে এখানে এদের লভ্যাংশ বন্টন অনুপাত কত হবে। তাহলে অনুপাত কত হবে? বি ও এ এর অনুপাত, ঠিক আছে। একটা কথা মনে রাখবে কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি আছে? সবসময় সমান হয়, ঠিক আছে। তাহলে লভ্যাংশ এ বি ও এ এর লভ্যাংশের অনুপাত যেহেতু মূলধনের অনুপাতের সমান, তার জন্য এটা মানটা বসিয়ে দেবো। তাহলে বি কোনটা? এক্স, অনুপাত কত হবে? 5x/2, ঠিক আছে। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল। এবার আমি নিচে হরটাকে আমাকে তুলতে হবে, তাহলে একেও এখানে 1 হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে আর একে 2 দিয়ে, তাহলে 2 আর 2 কেটে যাবে, এখন 2 একে 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 2:5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বি দাগের অ্যান্সারটা হচ্ছে ঠিক অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের 1 দাগের। 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলেছে 1/ax² - b + c into x + abc = 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়গুলো কি কি হবে? আচ্ছা, আমরা অঙ্কটা লিখে নিই, তাহলে বলতে পারবো আমরা। ax এ আছে 1/ax এর স্কয়ার মাইনাস b + c x + abc = 0। এটা যদি হয় তাহলে আমাদের বলেছে বীজদ্বয় কি কি, বীজগুলো কি কি হবে। আচ্ছা দেখো, এখানে নিচে এটা এক্সেস এ আছে, এক্সেস এটাকে আমাকে তুলতে হবে, মানে হর রাখা যাবে না। তাহলে আমি যদি এখান থেকে সরাতে যাই, তাহলে অবশ্যই এ দিয়ে গুণ করতে হবে। আমি গোটাটাকে যদি এ দিয়ে গুণ করি, তাহলে এ কেটে যাবে, নিচ থেকে হরটা সরে যাবে, তখন একেও এ দিয়ে গুণ করতে হবে আর এই রাশিটাকেও এ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এ দিয়ে গুণ করতে পারবো। তাহলে এ দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে? এক্স এর স্কোয়ার, কারণ 1/a ইন্টু এ দিয়ে করি, এ কেটে যাবে, ঠিক আছে। তাহলে শুধু এক্স স্কোয়ারটা পড়ে থাকছে, মাইনাস বি প্লাস সি। তাহলে একে এর সঙ্গে গুণ করতে হবে, কারণ সবগুলোকে গুণ করতে হবে। তাহলে তারপরে কি হবে? এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি সি, আর জিরোকে এ দিয়ে গুণ করতে তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের। তারপরে লাইনটা এরকম করে করে নেব আমরা কি এক্স স্কোয়ার, এটা এ এর সঙ্গে গুণ করে দিচ্ছি, এক্সটা থাক, এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে? এ বি প্লাস এ সি, এক্স থেকে গেল, এটাকে একটু ভেঙে নিচ্ছি। দেখো, একটা এ সি করে দিচ্ছি, একটা এ বি করে দিচ্ছি, প্লাস এ সি এ বি করে দিলাম, একটা এ সি করে দিলাম, ইকুয়াল টু কত হবে? 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা কথা মনে রাখবে কি আমরা যে বীজ থেকে সমীকরণ তৈরি করি, এরকম একটা ফরম্যাট আছে। কি ফরম্যাট? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এটা হচ্ছে আমাদের বীজ থেকে সমীকরণ তৈরি করার ফর্মুলা। তাহলে আলফাটা হচ্ছে একটা বীজ আর একটা বিটাটা হচ্ছে বীজ। দেখো এই ফর্মেটে কিন্তু মিলে গেছে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে এখানে কি হচ্ছে? এটা একটা বীজ, এটা একটা বীজ, তাহলে বীজ দুটি হচ্ছে, অতএব বীজ দুটি হলো কি কি হচ্ছে? এ বি একটা আর এ সি একটা। কত নম্বর অপশনে আছে? এ বি আর এ সি।
তাহলে সি নম্বর অপশনটা রাইট কারেক্ট। ঠিক আছে, এটা হয়ে গেল 2 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজ এ বি সি এবং পি ও কিউ এর এ বি কি বলেছে, পি কিউ ইকুয়াল টু 3:5 হলে কোণ এ বি সি ও কোণ পি কিউ আর হবে কত? আচ্ছা, এর আগেও আমরা সদৃশের অঙ্ক পেয়েছি, আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি বলে দিচ্ছি একটু। এখানে কত দেওয়া আছে, কোণ এ বি সি দেওয়া আছে বাই কোণ আমরা এভাবে লিখেছি পি কিউ আর, যেটা ওদের অনুপাত দেওয়া আছে ওই রাশিগুলোর যে কোনো দুটো ত্রিভুজের, ঠিক আছে, সদৃশ ত্রিভুজের আমরা বাহুগুলোর স্কোয়ার যদি করি তাহলে ওদের বর্গক্ষেত্রের সমান হবে, এটুকু মনে রাখবে। আমরা যেহেতু এটা এখানে বর্গক্ষেত্রের অনুপাত চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে বা সমতলের ক্ষেত্রফল চেয়েছে, তার জন্য আমরা এভাবে লিখতে পারবো, কিংবা ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, কি বললাম, এটা গোটার ক্ষেত্রফলটা ওই বাহুটা স্কোয়ারের যেটা মান পাবো তার সঙ্গে সমান হবে। তাহলে কি কি দেওয়া আছে এখানে, এখানে বাহু দেওয়া আছে এ বি দেওয়া আছে আর নিচে দেওয়া আছে পি কিউ, অনুপাত দেওয়া আছে, তাহলে এদের স্কোয়ার করলে এদের ক্ষেত্রফলের সমান হবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে এদের মানটা বসিয়ে দিই, 3/5 আছে, এটার মান 3 আর এটার মান 5 আছে, তাহলে তার গোটাটা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে এখানে কত আসবে, 9 এর স্কোয়ার হলে 3 এর স্কোয়ার হলো 9 আর 5 স্কোয়ার হলো 25, তাহলে অনুপাত যদি আকার লিখি তাহলে 9:2 কত হয়ে যাবে, 25। এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে কত নম্বর, এ দাগের অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো তোমার দেওয়া আছে এ দাগের অপশন 9:25, গট ইট। ঠিক আছে, তারপর 4 দাগেরটা চলো। 4 দাগের অঙ্কটা কি বলেছে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2 হলে সেক থিটা বাই 2 এর মান কত হবে? আচ্ছা, এটা মান চেয়েছে, কিভাবে বার করব, এখানে লিখে নেব আগে যেটা অঙ্কটা দেওয়া আছে, সাইন দেওয়া আছে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে √3/2। আমাদের কিসের মান চেয়েছে, আমি এখানে একটু লিখে নিই, চেয়েছে সেক থিটা বাই কি 2, এটার মান চেয়েছে। ঠিক আছে, তাহলে আগে এখান থেকে আমরা থিটার মানটা বার করব, তাহলে বা দিয়ে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2 কার মান, সাইন 60 মান, মনে রাখবে। বা দিয়ে উভয় পক্ষে সাইন তুলেছি, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি। থিটা সমান এটা মাইনাস 30টা উপরে গেলে প্লাস হয়ে যাবে, 30 প্লাস 60 প্লাস 30, তাহলে কত হয়েছে 90 ডিগ্রি। থিটার মান কত পেলাম, 90। তাহলে এখানে একটা লাইন আর করি, কি সাইন আছে না, সেক, এসিসি সেক থিটা মানে 90/2, তখন কত হবে, সেক 45 ডিগ্রি, এটার মান কত হয়ে যাবে, √2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে গেল 4 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা দ্বিগুণ হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কেমন হবে? আচ্ছা, আগে একটা ক্ষেত্র ছিল, বক্রতলের ক্ষেত্রফল ছিল লম্ববৃত্তাকার, লিখে দিচ্ছি, পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। ঠিক আছে, এখানে তাহলে ব্যাসার্ধ আর উচ্চতাটা s ধরেছি। এখন কি বলেছে, কি যেটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ নতুন লিখে নিচ্ছি, নতুন ব্যাসার্ধটা কত হবে বলেছে, অর্ধেক, পুরনো যেটা ছিল এটার অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। আর উচ্চতা আগে ছিল কত, h ছিল, তাহলে এই উচ্চতা বলছে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল, তাহলে নতুন চোঙের ক্ষেত্রফল কত হবে, 2π, আর এর মান কত, r/2, আর h এর মান কত, 2h। তাহলে সেম দেখো আবার কেটে ওটাই থাকছে 2πr/h, তাহলে কি চেঞ্জ হচ্ছে না সমান হচ্ছে, তাহলে এখানে অপশন হবে সমান, অপশন হয়ে যাবে সমান। কত দাগে অপশনটা আছে, এ দাগে অপশনটা কারেক্ট আনসার। ঠিক আছে, অপশনটা কি হয়ে যাবে, সমান হয়ে যাচ্ছে। তারপর 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে, এর আগে আমাদের কোশ্চেনে ছিল এটা, আবার করে দিচ্ছি। এখানে বলেছে দেখো, এখানে বলেছে 7, x - 3, 10, x + 3, x - 5, এইগুলো একটা সংখ্যা, একটা সংখ্যা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এদের গড় দেওয়া আছে এতটা।
তাহলে আমি যদি এটিকে যোগ করে নিই বাই ডিভাইডেড কত জটা সংখ্যা, তাহলে 5টা সংখ্যা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা পাবো। ঠিক আছে, একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে। তাহলে 7 প্লাস একবারে আমরা মান বসিয়েছি, এক্স মাইনাস 3 আছে তার জন্য এক্স হয়ে যাবে মাইনাস 3 হয়ে যাবে, প্লাস 10 আছে বসে গেল, প্লাস এক্স প্লাস কি হয়ে যাবে 3 হয়ে যাবে, তারপরে প্লাস 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 এক্স হয়ে যাবে আর কত মাইনাস 5 হয়ে যাবে। এখানে যেহেতু 5টা সংখ্যা আছে তার জন্য 5 দিয়ে ডিভাইডেড ইকুয়াল টু কত হয়ে যাবে 15 হয়ে যাবে, যেহেতু 15 দেওয়া আছে আমাদের মানটা। তাহলে এখান থেকে যদি আমরা মান বার করি তাহলে এখানে প্লাস মাইনাস 3 কেটে গেল, এখানে 7 আর 10 17, 5 বাদ দিয়ে দাও 12 হয়ে যাচ্ছে, 12 1 2 3 প্লাস 3x ইকুয়াল টু এটা 15টা উপরে গেলে কত হয়ে যাবে 75 হয়ে যাচ্ছে। বা দিয়ে এখানে 3x সমান কত হয়ে যাবে 75 মাইনাস 12, বাদে x এর মান কত এখান থেকে 63 আর 3টা এখানে ভাগ, কত হয়ে যাচ্ছে 21। x এর মান কি পেলাম 21 পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা কি কি ছিল ভালো করে দেখে নাও একটু। সংখ্যাটা আমাদের দেওয়া ছিল কত, সংখ্যাটা ছিল 7 একটা, আমি একবার সংখ্যাটি লিখছি, একটা 7 ছিল লিখে দিলাম। তারপরে x মাইনাস 3 ছিল, x মাইনাস 3 আছে, তাহলে x এর মান আমি যদি 20 পাই তাহলে 3 বাদ দিয়ে দাও কত হয়ে যাবে 18। তারপরে 10 আছে 10 বসিয়ে দিলাম, তারপরে x প্লাস 3 মানে 20 21 প্লাস 3 মানে কত 24 হয়ে যাচ্ছে, তারপরে x মাইনাস 5 মানে 21 থেকে 5 বাদ দিলে কত হবে 16 হয়ে যাবে। এবার এটিকে আমরা কি করব, আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব, তাহলে 7 10 16 18 আর 24। তাহলে শর্টকাট মেথডকে আমরা প্রথমে একটা লাস্টে একটা কেটে দেবো, দ্বিতীয় লাস্টে দ্বিতীয়টা কেটে দেবো, আর যেটা বাকি থাকছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 16 দাগের অ্যান্সার 16 নম্বর, 16টাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বরে আছে এ নম্বরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ হলো আমাদের 1-এরটি। ঠিক আছে, এবার 2 দাগেরটি কি বলেছে দেখো, 2 এর 1 দাগেরটা, 2 এর 1 দাগেরটা বলেছে কি 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 25:26 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। ভালো করে বুঝো, যে 1 বছরের আসল ও সুদ আসলে অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত। তার আগে দেখো এখানে 25:26 দেওয়া আছে, এটা হচ্ছে একটা আসল, আসল সমান তাহলে কত হবে 25 পি ধরে নিলাম, আর সুদ আসলটা কত, সুদ আসল সমান যেহেতু অনুপাত দেওয়া আছে 26, তাহলে 26 কি ধরলাম পি ধরলাম। তাহলে অতএব শুধুমাত্র সুদ সমান কত হবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে 26 পি থেকে 25 পি বাদ দিলে কত থাকছে শুধুমাত্র পি। তাহলে সুদটা কত পেলাম পি পেলাম। তাহলে আমাকে কি বার করতে হবে সুদের হার, তাহলে সেম ফর্মুলা আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100। আই এর মান হচ্ছে পি, আর এরপরে পি আসল মানে কত আমরা পেয়েছি 25 পি ইন্টু কি বলেছে কত পার্সেন্ট হারে, এখানে হারটা বার করতে বলেছে, আর টি এর সময়টা 1 বছর বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে পি পি কেটে গেল, আর এখানে 25 4, তাহলে শুধু আর এর মান আমরা কত পাচ্ছি 4%। এটা হচ্ছে সুদের হার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 2 দাগেরটা কি বলেছে দেখো, 2 দাগেরটা বলেছে x ভ্যারিসাস y 3/2, এটা যদি হয় তাহলে y ভ্যারিসাস মান কত, দেখো এটাই যদি এরকম মান থাকে, এটা যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, আমি শুধু y এর মান যদি বার করতে হয় তাহলে এটা এপারে এসে কি হবে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে y ভ্যারিসাস কি আসবে x 2 কি আসবে 3 আসবে, বাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটা মেথড আছে এভাবে। ঠিক আছে, তারপরে 3 দাগেরটা কি বলেছে, কোন বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি কি হবে বর্গক্ষেত্র হবে। মনে রাখবা, কোন বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র বাইরে যেটা আয়তক্ষেত্র হবে ওটা সবসময় কি হবে বর্গক্ষেত্র হবে। তাহলে আমাদের 2 এর 3টা হয়ে গেল। 4এরটা কি বলেছে, বলেছে cos 43 ডিগ্রি sin 47 প্লাস sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এখানে আমরা করে নিই তাহলে হয়ে যাবে, এখানটাই 4 দাগেরটা হয়ে যাবে। কত কত বলেছে, cos বলে দিয়েছে 43 ডিগ্রি sin 47 ডিগ্রি প্লাস sin 43 ডিগ্রি
আর কস কত হয়ে যাবে 47 ডিগ্রি, এটা আমাদের বলা আছে। তাহলে আমরা যদি দেখো সবগুলোকে একই এককে নিয়ে আসবো, মানে একই কোণে নিয়ে আসবো, তাহলে কস লিখে দিলাম 43 ডিগ্রি। এটাকে যদি পুরো কোণে ভাঙি তাহলে সাইন কি আসবে 90 মাইনাস 43 ডিগ্রি করা হবে, প্লাস আছে প্লাস বসে গেল, সাইন এটা লিখে দিলাম 43 ডিগ্রি। তাহলে কসটাকে পুরো কোণে ভেঙে দিচ্ছি 90 মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে। তো সবগুলোকে 43 তে চলে আসবে, তাহলে cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা মানে কি cos হয়ে যাবে, cos থিটা মানে এটা cos 43 ডিগ্রি হয়ে গেল, প্লাস সাইন 43 ডিগ্রি বসে গেল, cos 90 মাইনাস থিটা মানে কি হয়ে যাবে সাইন থিটা মানে কত 43 ডিগ্রি। তাহলে যদি আমরা গুণ করতে যাই cos 43 ইন্টু cos 43, তাহলে cos স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন সাইন, তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে সাইন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? 4 দাগের এটা হচ্ছে অ্যান্সার। 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 একক হলে, সেখানে লিখেছি একটি ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য a√2 যদি হয় তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল যদি বার করি তাহলে আমাকে বাহু দরকার, তাহলে ঘনকের কর্ণ যদি দেওয়া থাকে তাহলে বাহু কিভাবে বার করব, অতএব ঘনকের বাহু সমান কি করব, যেটা কর্ণ দেওয়া থাকবে ওকে √2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে আমরা বাহু পেয়ে যাবো। তাহলে এটা কাটলে কি থাকছে, এটা হচ্ছে বাহু এত একক। বুঝা গেল? তাহলে আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু কি 6a স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের একক, বর্গ একক হয়ে গেল। তারপরে গুলো আমাদের বার করতে হবে। তারপরে এটা কি বলেছে 6 দাগের, 6 দাগেরটা কি বলেছে, গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার সূচক, ঠিক আছে। তাহলে আমাদের 2 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3-এর অঙ্কগুলো দেখো। 3-এর অঙ্কগুলো বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে সমাহার হ্রাস বলে। তো যদি বৃদ্ধি হয় তাহলে সমাহার বৃদ্ধি বলবো, তাহলে এখানে উল্টোটা দিয়েছে তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, মিথ্যা। দ্বিতীয় দাগেরটা কি বলেছে, দ্বিতীয়টা বলেছে, আচ্ছা এখানে দেওয়া আছে x/y ইকুয়াল টু দেওয়া আছে 5/6 দেওয়া আছে। এবার এখানে বলেছে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে আমাদের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3x প্লাস 4y, ঠিক আছে, আর 4x প্লাস 3y এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাকে কি করব, এখান থেকে x এর মানটা আমরা 5 ধরে নিচ্ছি আর y এর মানটা কি ধরে নিচ্ছি 6 ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দেবো 5 এর আর ওই x এর আর y এর, ঠিক আছে। এখানে যেহেতু 1 মার্কের আছে তার জন্য আমরা এভাবে করে নিচ্ছি, ডাইরেক্ট মানটা বসিয়েছি। যদি 2 মার্কের থাকে তাহলে এখানে 5কে আর 6কে ধরে আমাকে অ্যান্সারটা করতে হতো, ঠিক আছে, তাহলে ঠিক ছিল, বড় হতো। তাহলে আমরা ডাইরেক্ট পুট করে দিচ্ছি কত, x এর মান 5 আর y এর মান 6, তাহলে 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 6 বাই 4 বসে গেল, x এর মান আবার 5 প্লাস 3 ইন্টু y এর মান 6। তাহলে দেখো 3 5 15 যোগ 4 6 কত হয়ে যাবে 24 বাই নিচে কত 4 5 20 যোগ 3 6 18, যদি যোগ করা যায় তাহলে 15 কত হয়ে যাচ্ছে 39 বাই 38। দেখো আমাদের কতটা প্রমাণ করতে বলেছে, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 3-এর 2 দাগেরটা। 3-এর 3 দাগেরটা কি বলেছে, 3-এর 3 দাগেরটা কি বলেছে,
বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। তাহলে এখানে বেশি হওয়ার কথাটা হবে না, যদি বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে, এই যে এরকম যদি করে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে একটা কেন্দ্রবিন্দু এখানে ধরে নিচ্ছি এটা R1 আর এটা R2, যদি ছেদ করে তাহলে R1 মাইনাস R2 হয়, তাহলে বেশি তো অবশ্যই হবে না, কম হবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, এটা কি হবে, মিথ্যা। তাহলে এটা ফর্ম মেথড থাকে। আর একটা কি থাকে, যদি বহি স্পর্শ করে, বৃত্ত দুটি যদি বহি স্পর্শ করে, তাহলে এটা R1 আর এটা R2। তাহলে এখান থেকে একটা মেথড আছে কি R1 প্লাস R2, কি করলে যদি বৃত্ত দুটি বহি স্পর্শ করে, তাহলে এটা মেথড আছে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপরটা কি বলেছে, থিটা, আচ্ছা আমরা টুকে নি, 4 দাগেরটা কি বলেছে, থিটা লেস দেন, আচ্ছা এখানে 0 ডিগ্রি বলেছে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে বলেছে এটা কি ঠিক সাইন থিটাটা বড় সাইন স্কোয়ার থিটার থেকে। আচ্ছা প্রমাণ করে দিচ্ছি, ঠিক হচ্ছে না বড় হচ্ছে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। সাইন সাপোজ একটা কি বলেছে 0 ডিগ্রিতে বড় হবে, 90 ডিগ্রি ছোট হবে, তাহলে সাপোজ আমরা ধরে নিচ্ছি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, আর এই পাশটা ধরছি সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সাইন 30 মান কত, 1/2, আর সাইন 30 এখানে 1/2, যেহেতু স্কোয়ার হয় তার জন্য স্কোয়ার করে দিলাম। তাহলে 1/2 আর এখানে কি হবে 1/4 হয়ে যাবে। দুটা কোনো একটা অংশের দুটা ভাগের একটা ভাগ, তাহলে অবশ্যই এ বড় হবে, আর 4টা ভাগের একটা ভাগ এ ছোট হবে, তাহলে কি হয়েছে, এটা হয়ে যাবে। তাহলে এটা কি বলেছে, সত্য বলেছে, এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণের 30 ডিগ্রি হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে। আচ্ছা দেখো এরকম যদি একটা শঙ্কু হয়, এরকম একটা শঙ্কু আছে, তাহলে এখান থেকে এটা একটা কি আসছে, উচ্চতা আসছে, এটা ব্যাসার্ধ, এটা h আর এটা l, তাহলে এই যে এটাকে বলা হচ্ছে অর্ধশীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এটা কত বলেছে, 30 বলেছে। এবার এখানে আমাকে মান চেয়েছে কিসের, ব্যাসার্ধে বলেছে, ব্যাসার্ধ আর কার, তির্যক উচ্চতার মান চেয়েছে, তাই তো বলেছে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা অর্ধেক। তাহলে এই দুটো ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা কোনটা, এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা কি লম্ব, লম্ব আর কি অতিভুজ, তাহলে কি হয়ে যাবে সাইন। তাহলে এটার মান কত বলেছে, 30 ডিগ্রি বলেছে, তাহলে সাইন 30 ইকুয়াল টু কত হয়ে যাবে, R/L, এটাই তো। তাহলে বা দিয়ে সাইন 30 মান কত, 1/2 ইকুয়াল টু R/L, তাহলে কোনাকুনিতে গুণ করি, তাহলে 2R ইকুয়াল টু কত হবে, L হবে। তাহলে বা দিয়ে R ইকুয়াল টু হবে L/2। তা দেখো এলটা আমাকে কি হচ্ছে, তির্যক উচ্চতা, তার কি 2, তাহলে অর্ধেক কি হচ্ছে, তির্যক উচ্চতার অর্ধেক, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, এটা আমাদের সত্য হবে। ঠিক আছে, তারপরে 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে কি একটি ক্ষুদ্রতর সূচক ও ওজাইভ সর্বদা একটি সর্বনিম্নামুখী বক্র। তো সর্বনিম্ন এখানে বলেছে নিম্নামুখী বক্র, এটা না উপরের দিকে হয় এটা, তাহলে জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে 6 দাগেরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের 1-এর 2-এর কমপ্লিট হয়ে গেল, 3-এর। তারপরে 4 দাগের গুলো চলো করি। 4 দাগের গুলো কি বলেছে, 4-এর 1-এরটা, 4-এর 1-এরটা বলছে কি 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা কি জানি, a ইকুয়াল টু ধরে নিচ্ছি P1 প্লাস R/100 ইন্টু n। তাহলে a মানে কি, a মানে হলো সমূল চক্রবৃদ্ধি, তার মানে সুদ প্লাস আসল। তাহলে এখানে আসল আছে, এটা কি আছে, সুদ আছে, তাহলে টোটাল করে নেবো এটা। তাহলে 500 প্লাস কি হয়ে যাবে 105, 500 প্লাস 105 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, তাহলে P এর মান কত 500, a প্লাস আর এর মান কত 10% যদি বলে 10/100,
আর এন এর মান আমাদের বার করতে হবে। তাহলে এখানে যদি কেটে যায়, এটাকে আমি এপাশটা নিয়ে চলে আসছি, তাহলে এখানে কত হবে 605 আর বাই নিচে কত হয়ে যাবে 500 ইকুয়াল টু কত হবে 11/10, তার গোটাটা কি এন হবে। এতটুকুই তো। এবার এখানে 5 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 5 একে 5, 5 দুনা 10 আর 5 একে 5 আর নিচে 5 100, তাহলে বা দিয়ে 121 বাই কত হচ্ছে 100 ইকুয়াল টু 11/10 তার এন। তাহলে এটাকে দেখো আমরা স্কোয়ার আগে লিখতে পারবো, 11/10 এন স্কোয়ার হচ্ছে 11/10 স্কোয়ার ইকুয়াল টু 11/10 তার এন। তাহলে উভয় পক্ষে সূচকের হিসাবে আমরা নির্ধারণটা তুলে দেবো, তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক দাগের অ্যান্সার। এটা হচ্ছে এক দাগের অ্যান্সার। তারপর দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে কোনো মূলধন 10 বছরে সমূল 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। বলছে কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হবে, তাহলে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সাপোজ একটা কি হচ্ছে এক্স ধরে নিচ্ছি মূলধন আছে, তাহলে এটা যে দ্বিগুণ হবে তাহলে এর সঙ্গে এক্স হবে, তাহলে তো এটা 2x হবে, মানে আসলের দ্বিগুণ হচ্ছে। তাহলে কত এখানে আসলটা আর সুদটা কি হবে সমান হবে, তাহলে এখান থেকে কি বুঝতে পারছি পি আর আইটা কি হতে হবে সমান হতে হবে। ভালো করে বুঝে নাও, শুধু এটা দ্বিগুণের ক্ষেত্রে এটা সম্ভব, কি এক্স আছে ধরো আসল আর এর সঙ্গে সুদটা যোগ করলাম তাহলে তো 2x হবে, তার মানে কি আসলের দ্বিগুণ হচ্ছে। যেমন এটা যদি সুদ হয় আর এটা যদি আসল হয় এটা সুদ হয়, তাহলে পি ইকুয়াল টু কি আই হচ্ছে এখানে। তাহলে পি এর মান যদি আমি বার করি পি ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু কি হয়ে যাবে 10, বাই দিয়ে কত হয়েছে 100, তাহলে উভয় পক্ষে যদি কাটি তাহলে কত হচ্ছে পি কেটে গেল, তাহলে আর এর মান কত হচ্ছে 10%। তাহলে সুদের হারটা বের করলাম, আমাদের কি আর চেয়েছে কত বছরে, তাহলে টি এর মান বার করতে হবে। কিভাবে বার করব, আচ্ছা এখানে একটু আর লক্ষ্য 4 গুণ যেহেতু বলেছে এখানে দেখে নাও কি পি প্লাস আই, তাহলে এটা কি হবে সুদ আর আসল মিলিয়ে 4 গুণ হবে 4x হবে। তাহলে আমি পি এর মানটা ধরেছি এক্স ধরেছি, ঠিক আছে। তাহলে আই সমান কত আসছে 4x, এটা এবারে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 3x, তাহলে সুদটা কত হবে 3x হবে। তাহলে আই ইকুয়াল টু আবার ফর্মুলা ইউজ করছি পি আর টি বাই কত হয়ে যাবে 100, তাহলে আই এর মান কত হবে 3x, পি এর মান x হচ্ছে আসল যেহেতু x ধরে নিয়েছি এখানে, আর সুদের হার 10, টিটা আমাদের বার করবো তাহলে 100, তাহলে 0 0 আর এখানে যদি গুণ করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3.30, তাহলে 30 বছর সময় লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 3 দাগেরটা চলো, 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে কে এর মান কত হলে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0 হবে, আর সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি কি বলেছে 25/36 হবে। আচ্ছা এখানে ধরে নিচ্ছি কি আলফা, এখানে যেহেতু বলে দিয়েছে এখানে একটা লক্ষ্য করো, এখানে বলেছে কি সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে আলফা একটা একটা বিটা, তাহলে ওদের স্কোয়ারের সমষ্টি এটা হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখে নেব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হবে 25/36। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু কি হবে 25/36 হয়ে যাবে। বা দিয়ে এখানে এটার মান জানি, কি জানি আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ তার স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটার সূত্র কি সি বাই এ ইকুয়াল টু কত হবে 25/36। এটাই তো। বা দিয়ে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে কত হয়ে যাবে, আচ্ছা এখানে মান বসিয়ে দিচ্ছি, মাইনাস বসে গেল বি বাই এ, এখানে দেখো মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, আচ্ছা এখানে একটু ফর্মুলাটা লিখে নিই, সমীকরণটা 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু কত হয়ে যাবে 0।
আচ্ছা এখানে মাইনাস যেহেতু বসে গেল, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান 1 দেওয়া আছে, আর এ এর মান কত দেওয়া আছে 6, তাহলে এটার স্কোয়ার মাইনাস 2, সি এর মান কি কে দেওয়া আছে, আর এ এর মান কত দেওয়া আছে 6, ইকুয়াল টু 25 বাই কত হয়ে যাবে 36 হয়ে যাচ্ছে। বা দিয়ে আমি যদি একে তুলে দিই তাহলে কত হবে 36 মাইনাস 2k বাই 6 ইকুয়াল টু কত হবে 25 বাই 36। তাহলে বা দিয়ে আমি মাইনাস 2k আছে, আচ্ছা এখানে কাটাকাটি 2 আর 3 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস k বাই 3 ইকুয়াল টু কত হয়ে যাবে 25 36, এটা এবারে এসে মাইনাস 1 বাই 36, বা দিয়ে মাইনাস k বাই 3 সমান কত হয়ে যাচ্ছে, এখানে 24 থেকে 1 বাদে দাও, ওই 25 থেকে, তাহলে 24 বাই কি হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে। বা এখানে কাটাকাটি করে নাও, 12 2 24, 3 12 36, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে মাইনাস 3k ইকুয়াল টু কত হয়ে যাবে, এখানে আসছে 2 3 2 6, বা দিয়ে k এর মান যদি বার করি 6 বাই মাইনাস 3, তাহলে কাটাকাটি করলে কত হবে মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে k এর মান কত হচ্ছে মাইনাস 2, একবার দেখে নাও, অঙ্কটা খুব ভালো অঙ্ক। তাহলে এটা হয়ে গেল। তারপর আসছে আমাদের 4 দাগেরটা। 4 দাগের কি বলেছে, 4 দাগের অঙ্কটা কি বলেছে, 4 দাগের অঙ্ক বলেছে যদি a/b = 3:2 হয় এবং a - b = 5 হলে তাহলে a² + b² এর মান কত। তাহলে a² আর b² এর যদি মান আমাদের দরকার হয় তাহলে কিভাবে করব, এখানে লিখে নিচ্ছি আমরা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে a সমান 3k ধরে নিচ্ছি, আর b ইকুয়াল টু কি 2k ধরে নিচ্ছি। তাহলে a - b মানে কি, a - b সমান বলে দিয়েছে 5 বলা আছে, তাহলে a এর মান আর b এর মান পুট করে দিচ্ছি। তাহলে a মানে কি 3k মাইনাস b মানে 2k ইকুয়াল টু কত 5, তাহলে k এর মান কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা আবার কি করব, আমরা এই যে মানটা বসালাম k এর মানটা বসিয়ে দেবো, 3k যেহেতু ছিল তাহলে 3 ইন্টু a সমান 3k ছিল, তাহলে 3 ইন্টু কত 5 মানে কত হয়ে যাচ্ছে 15, আর b এর মান 2k ছিল, 2 ইন্টু k এর মান 5, তাহলে 5 2 10, এটা আমরা মান পেলাম। এবার কি বলেছে আমাদের a² মাইনাস প্লাস b², তাহলে a² মানে a এর মান কত 15 তার হোল স্কোয়ার প্লাস b এর মান 10 তার স্কোয়ার, তাহলে কত হয়েছে 225 প্লাস 100 কত হয়ে যাবে 325, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 5 দাগের। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 5 দাগেরটা ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস যা CD এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক AC ও BD কে বর্ধিত করায় P বিন্দুতে মিলিত হয়, কোণ APB এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এখানে 5 দাগেরটা চিত্রটা এরকম হবে, এটা দেওয়া আছে একটা বৃত্ত, তাহলে এটা একটা ব্যাস হবে, তো ব্যাস থেকে এখান থেকে একটা বিন্দু যাবে আর এখান থেকে একটা বিন্দু যাবে, নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি, আর এখান থেকে একটা যাবে, এটা নাম দিয়েছে সি, আর এটা ডি। পি বিন্দুতে মিলিত হচ্ছে, এখান থেকে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এখান থেকে এটা যুক্ত হচ্ছে, এখান থেকে এটা যুক্ত হচ্ছে। এখানে কি হবে, এটা 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 এগুলো সবগুলো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, সবগুলো কি ব্যাসার্ধ। তাহলে সবগুলো কি হবে একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু সবগুলো সমান হবে, তাহলে কোণ ত্রিভুজ সিওডি এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ দেখো এটা আর এটা কি হচ্ছে সমান হচ্ছে, তার জন্য এটাও কি হচ্ছে সমান, তার জন্য এটা কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এরা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর বাহু এটা আছে, এর বাহু এটা আছে, প্রত্যেকটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। তাহলে কোণ এই ত্রিভুজ এ ও সি, একটা ত্রিভুজ বি ও ডি কি হয়ে যাবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ পি বি,
এপিবি এর কে কে সমান হচ্ছে কোণ পিএবি সমান কোণ পিবিএ, এ দুটা এবি এ দুটা বাহু কি হচ্ছে কোণ সমান হচ্ছে, কত ডিগ্রি করে হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ গোটাটা, তার জন্য প্রতিটি সমবাহু ত্রিভুজের কোণ কত আমরা জানি 60 ডিগ্রি করে দিলাম। অতএব এপিবি সমান কত হচ্ছে এপিবি, তাহলে এটা যদি 60 আর এটা 60 হয়, টোটাল 180 থেকে 60 60 মানে কত 60 মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 120 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 5 দাগেরটা। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগে চিত্রটা আমাদের দেওয়া আছে, আমরা আগে চিত্রটা এঁকে নিই, তারপর আমরা অঙ্কটা পড়বো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখান থেকে একটা জ্যা গেছে, ব্যাস গেছে, এখান থেকে একটা বাহু এসছে, জ্যা এসছে, এটা মিলিত করে দিয়েছি, আর এখান থেকে একটা এসছে। ঠিক আছে, নাম কি আছে এ বি সি ডি, এটা ও আর এটা পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, এ বি আর সিডি পরস্পর লম্ব, এ বি আর সিডি পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে কোণ এডিসি, কোণ এডিসি এটা যদি কত 50 ডিগ্রি হয়, তাহলে সিএডি, সিএডি এটার মান কত হবে আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এভাবে লিখে দিচ্ছি, এটা একটা চাপ এসি, এসি বৃত্তচাপ, এটা চাপের চিহ্ন, এসি চাপের উপর কত কোণ এডিসি সমান কোণ এবিসি সমান কত দেওয়া আছে 50 ডিগ্রি, কারণ এডিসি আর এ বি সি এ দুটা কি হচ্ছে সমান হচ্ছে, তার জন্য। ঠিক আছে, তারপরে কোণ এ সি বি সমান কত হয়েছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, তার জন্য এ সিবি, এ সিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার জন্য এটা 90 ডিগ্রি। আর একটা কি আসছে এপিডি সমান কত হয়েছে 90 ডিগ্রি, এ পি ডি, তাহলে এটা কত হচ্ছে, এটা যেহেতু লম্ব আছে তার জন্য 90 ডিগ্রি। অতএব কোণ পিএডি সমান কত হবে 180 থেকে এখানে কত 90 আছে, এটা 50 আছে, তাহলে এটা বিয়োগ করে দিচ্ছি 90 ডিগ্রি আর 50 ডিগ্রি, তাহলে কত 140 থেকে 40 ডিগ্রি পেলাম। এটা কি পেলাম অর্ধেকটা, এই যে এটুকুর মান 40 পেলাম আর বাকিটা 40, তাহলে কত হয়ে যাবে, অতএব সিএডি সমান কত হবে 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তো কত হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 6 দাগের অ্যান্সার। 7 দাগেরটা বলেছে আমাদের কি, 7 দাগেরটা বলেছে 36 সেমি এবং 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, একটা বলেছে 36 সেমি, একটা 16 সেমি, তাহলে 7 দাগেরটা 36 সেমি একটা ধরে নিচ্ছি, আর একটা 16 সেমি ধরে নিচ্ছি, এরকম একটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কেন্দ্রবিন্দু দুটোর, তাহলে এখান থেকে এটা যাচ্ছে, আর স্পর্শক যেহেতু বলেছে তাহলে এদের সঙ্গে একটা স্পর্শক টেনে নিচ্ছি। ঠিক আছে, এটা যুক্ত করলাম, এখান থেকে এটা যুক্ত করলাম, আর একটা কি এই যে এখান থেকে আমাকে এটা যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এখানে নাম দিয়েছি এ বি সি, এটা ডি, এখানে পি বিন্দু থেকে এখানে বি বিন্দু ছেদ করেছে। আচ্ছা, এখানে আমরা নাম এ সি এর মান কত, এটা যেহেতু 36 সেমি তাহলে এটা 36 হয়ে যাচ্ছে, আর বিডি এর মান কত 16 সেমি। ঠিক আছে, একটা জিনিস আর আমাদের বার করতে হবে কি এ বি এর মানটা কত হবে, তাহলে এ বি সমান কত, তাহলে এটা অর্ধেক মানে ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ যোগ করে নিচ্ছি, তাহলে কত হবে 36 যোগ 16 সমান কত হয়েছে 52। আর একটা এপি যদি বার করি, তাহলে এই যে এটা যেহেতু এটা সমান হচ্ছে তার জন্য এপি সমান কি হয়ে যাবে 36 মাইনাস 16 ইকুয়াল টু কত হবে 20 হয়ে যাবে। তাহলে এপি কি এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20 পেয়ে গেলাম। তারপরে দেখো এটাকে যদি আমরা পিবি, এটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে এটা কি ভূমি,
তাই তো? এটা ভূমি লম্ব, এটা কি হয়ে যাচ্ছে? অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লম্ব সমান কি জানি? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কি? এ বি এর স্কোয়ার, আর ভূমি কে আছে? এপি, এই যে এপি এর স্কোয়ার। তাহলে এখানে মান যদি বসাই, এ বি সমান কত? 52 স্কোয়ার মাইনাস এটার মান কত? 20, তাহলে স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এর 52 যদি আমরা বর্গ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 2704, আর 20 করলে 400। বিয়োগ যদি করি আমরা এখানে কত আসছে? 2304 আসছে। আর 2304কে যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে? 48 সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 7 দাগের অ্যান্সার। ঠিক আছে, 8 দাগেরটা কি বলেছে দেখো। 8 দাগেরটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেমি, বৃত্তটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান। আচ্ছা, কোন পরিমাপের থেকে দিয়েছে? পরিমিতি থেকে। তাহলে আমরা এটার জন্য একটা সূত্র জানি কি? এস ইকুয়াল টু আর থিটা, তাই তো? এটা সমান জানি। তাহলে এস এর মান কোনটা? এসটা কোনটা? চাপটা কত বলেছে সেটা? সেটা বলে দিয়েছে 11 সেমি বলেছে আমাদের। ঠিক আছে, 11 সেমি ইকুয়াল টু আর এর মান বলে দিয়েছে কত? 42 সেমি। আর থিটার মান আমাদের বার করতে হবে। তাহলে এখানে যদি আমি থিটার মান বার করি তাহলে 11 বাই কত হয়ে যাবে? 42 হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার না, কিন্তু এটা যেহেতু রেডিয়ানে আছে তাহলে আমরা কি জানি? পাই রেডিয়ান সমান কত আমরা জানি? 180। পায়ের মান 180 তো আমরা জানি। তাহলে 1 রেডিয়ানের মান কত হবে? 180 বাই পাই হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে 11 বাই 42 রেডিয়ানের মান কত হবে? 180 বাই পাই। আর এখানে কি হয়ে যাবে? ইন্টু 11 বাই 42। এখানে ক্যালকুলেশন একটু করছি দেখো, 180 বসিয়ে দিলাম, ডিভাইডেড কত? পাই আছে, পায়ের মান কত? 22 এর 7। তাহলে আমি যদি গুণ আকারে লিখি তাহলে 7 বাই কি হয়ে যাবে? 22 হয়ে যাবে। ঠিক আছে, 22 এর 7 হতো, কিন্তু এখানে ডিভাইড আছে, এখানে ইন্টু করে দিলাম, তাহলে কি হবে? 7 বাই 22 ইন্টু 11 বাই 42। তাহলে 11 দুনা 42, 7 6 7 42, 6 এখানে 30 হয়ে যাচ্ছে, আর 2 1 2 15। তাহলে ষষ্ঠিক মান কত হচ্ছে? 15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 8 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, তারপর 9 দাগে কি বলেছে? 9 দাগেরটা কি বলেছে দেখে নাও। 9 দাগে বলেছে cos স্কোয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে এখানে বলেছে থিটাটা কি 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এর মান কত হবে? আচ্ছা, এটা মান আমরা 9 দাগেরটাকে করে নিই। এখানে দেওয়া আছে cos স্কোয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে বা দিয়ে cos স্কোয়ারটাকে আমি রেখে দিচ্ছি, তাহলে 1 মাইনাস কি হয়ে যাবে? cos স্কোয়ার 50 ডিগ্রি। তাহলে বা দিয়ে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে থিটা মানে কি? 50। তাহলে এখানে cos স্কোয়ার থিটা একে যদি পুরো কোণে ভাঙি তাহলে কি হবে? cos 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে উভয় পক্ষে যদি cos স্কোয়ার তুলে দিই, তাই না? cos স্কোয়ার আর cos স্কোয়ার যদি তুলে দিই তাহলে কত হয়ে যাবে? থিটা ইকুয়াল টু 90 থেকে 50 বাদলে কত? 40 ডিগ্রি। এটাই আমাদের থিটার মান। দেখে নাও, এটা 9 দাগের। 10 দাগেরটা কি বলেছে? 10 দাগেরটা বলেছে বর্ষার সময়ে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বলছে বৃষ্টি জমা জলের আয়তন কত ঘন মিটার হবে সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা, জলের উচ্চতা কত বলেছে? জলের উচ্চতা 5 সেমি। তাহলে একে যদি মিটারে নিয়ে আসি তাহলে 5 বাই কত হয়ে যাবে? 100। এটাই মিটার হচ্ছে। 1 হেক্টর সমান আমাদের বলতো 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 1000 বর্গ মিটার। তাহলে 10,000, 100 গুণিত 100 মানে 10,000 বর্গ মিটার হয় 1 হেক্টর সমান, মনে রাখবে। তাহলে যদি 2 হেক্টর হয় তাহলে কত হবে? 2 কটা? 1 2 3 4, 1 2 3 4 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে জমির ক্ষেত্রফল এতটাই আছে, 2 হেক্টর সমান কত? 20,000 বর্গ মিটার। তাহলে জমিতে জলের আয়তন কত হবে? জমিতে জলের আয়তন কত হবে? এই যে 20,000 বর্গ মিটার ইন্টু কি হয়ে যাবে? 5 বাই এই যে প্রথমে যেটা জলের উচ্চতা আছে এটা ইন্টু করে দেবো, দুটো শূন্য কেটে গেল, 5 দুনো 10 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 1000 ঘন মিটার।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরেরটা চলো, তারপরের অ্যান্সার কি বলেছে, 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলেছে কি, আচ্ছা প্রশ্নটা পড়ে নি আমরা, যে একটি অর্ধগোলকের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস আর ভূমির ব্যাস ডি হলে এস ডি বাই ভি এর মান কত? মনে রাখবে ভূমির ব্যাস ডি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ডি বাই টু। ঠিক আছে, এটুকু মনে রাখবে। তাহলে এস সমান কি বলেছে আমাদের, এস সমান বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের, তাহলে কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান বলে দিয়েছে, এস সমতলের ক্ষেত্রফল অর্ধগোলকের, আর ভূমির ব্যাস এত হলে এস, তাহলে এস সমান কি হয়েছে 3 পাই, আর এখানে ডি এর মান কত বলেছে, ডি বাই টু ব্যাসার্ধ, তাই তো, স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা মান বার করি তাহলে কত হচ্ছে 3, এটা স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, তার এখানে পাই ডি এর কি হয়ে যাবে স্কোয়ার। ভি সমান কি হবে তাহলে 2/3 পাই, আর আর স্কোয়ার আর কিউব হবে, তাই তো, ডি বাই কত হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে, তার কি কিউব, তাহলে পাশটা কি হবে 1/, আচ্ছা এখানে যদি এটার সঙ্গে কেটে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 8 হচ্ছে, আর এখানে 2, তাহলে কাটাকাটি যদি করি 1/, কি হয়ে যাচ্ছে, আচ্ছা একটা করে নিই 2/3 পাই, এখানে ডি কিউব বাই কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তাহলে এখানে 2 একে 2 4, তাহলে কত হচ্ছে 1/3 4 12 পাই ডি কিউব। ঠিক আছে, আমাদের কি মান চেয়েছে এস ডি বাই ভি, তাহলে এস এর মান কত পেয়েছি 3/4 পাই ডি স্কোয়ার, আর আগে থেকে একটা ডি আছে, নিচে কত হবে 1/12 যদি ভি এর মান পাই ডি কিউব, তাহলে এখানে ডি দুটো একটা, তাহলে 3টা কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে কত আছে 3/4 ইন্টু, সেটা ভাগ আছে, ভাগটাকে গুণ করলে 12 হয়ে যাবে, 12/1, তাহলে 3 একে 3 4 12, তাহলে 3 3 কত হয়েছে 9 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 11 দাগের অ্যান্সার এটা। ঠিক আছে, এটা হচ্ছে 11 দাগের অ্যান্সার। 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলেছে 14 জন ছাত্রের প্রাপ্য নম্বর এটা দেওয়া আছে, তাহলে প্রাপ্য নম্বরের মধ্যমান নির্ণয় করতে বলেছে। কিভাবে মধ্যমান নির্ণয় করব, তার আগে আমাদের কি করতে হবে, এটা যতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাকে ছোট থেকে বড় হিসাবে আমাদের সাজাতে হবে। যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে কত আসবে, এই যে 42 45 45, আর কি আছে 50 দেওয়া আছে, 51 দেওয়া আছে, 52 দেওয়া আছে, 54 55 56 দুটো আছে, 56 56 58, আর একটা কি দেওয়া আছে 59, আর 60 62, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এন এর মান কত হচ্ছে 14, এটা কি হয়েছে যুগ্ম, তাহলে যুগ্ম সংখ্যার মধ্যমা যদি বার করি ফর্মুলা একটা আছে, কি ফর্মুলা, মধ্যমা সমান কত হবে হাফ ইন্টু n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে হাফ বসে গেল, n মানে 14, 14/2 মানে কত হচ্ছে 7 তম পদ, আর এখানে 1 যেহেতু বেশি হচ্ছে তাহলে 8 তম পদ, তাহলে হাফ ইন্টু 7 তম পদ কোনটা 1 2 3 4 5 6 7 54, আর একটা কি আছে 8 তম 55 আছে, তাহলে টোটাল যদি করি তাহলে কত হচ্ছে 10/2, তাহলে ভাগ যদি করি তাহলে 5 2 10 4 আর 5 কত হয়ে যাচ্ছে 4.5। ঠিক আছে, এবার কেউ যদি এরকম করে না করে, এটা 2 মার্কের জন্য ঠিক আছে, এবার যদি আমরা 1 মার্কের জন্য করতে যাই তাহলে আমরা প্রসেসটা কিভাবে করি, এই যে প্রথমে একটা সংখ্যা কাটবো, লাস্টে একটা সংখ্যা কাটবো, আবার প্রথমে একটা সংখ্যা, লাস্ট থেকে 2 নম্বর সংখ্যা, প্রথম থেকে 3 নম্বর সংখ্যা, লাস্ট থেকে 3 নম্বর সংখ্যা, প্রথমে 4 এখান থেকে 4, প্রথমে 5 শেষ থেকে 5, প্রথম থেকে 6, দুটো সংখ্যা বাড়ছে কত 54 প্লাস 55 করে বাই ডিভাইডেড 2 করে দেবো, তাহলে এখানেও কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে বাই 2, তাহলে কত হচ্ছে 54.5। যদি আমাদের 1 মার্কের থাকে তাহলে এভাবে আমরা বার করতে পারবো, যদি 2 মার্কের থাকে যেভাবে প্রসেস আমরা করলাম এভাবে আমাকে অ্যান্সারটা বার করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।